নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। সমস্ত জামা কাপড়, তার আধার কার্ড, তার ভোটার কার্ড জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি জানতে পারি, সে বলছে ফোন করে, দিদি আমার একটা শাড়ি নেই পরার। আমি পরনে যে শাড়ি পরে পালিয়েছি, আমার বাড়িতে আর কিছু নেই পরার। নারায়ণগড়ের কথা, আমাদের একজন কার্যকর্তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি কি এই রাজনীতি করেন? আপনি জিতেছেন বলে 2021-এ আপনি যে কাজ করেছে, যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, আজকে আবার সেই একই দিকে পোস্টপোল ভায়োলেন্সের দিকে আমরা যাচ্ছি। আজকে আমাদের কার্যকর্তা যে তার সেই সামান্য চায়ের দোকান থেকে তার সংসার চলতো, তার ছেলে মেয়েগুলো পড়াশোনা করতো, সেই চায়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং পরশু দুপুর থেকে যখন থেকে একটা আমরা বুঝতে পারছি যে একটা খারাপ রেজাল্টের দিকে যাচ্ছে, সারা পশ্চিমবঙ্গে এবং আমাদের এই পশ্চিম মেদিনীপুরে জায়গায় জায়গায় আমাদের কার্যকর্তা, কর্মী, সমর্থকদের মারা হয়েছে, বাড়ি থেকে বের করে বেধড়ক মারা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ, আমাদের কার্যকর্তারা আজকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া হয়ে আজকে এখানে রয়েছে। অনেক মানুষ কেশপুর থেকে মানুষ এসছে, দেখুন ঘাটাল লোকসভা, কেশপুর বিধানসভা থেকে মানুষ এসছে। কতজন? 29 জন মানুষ এসছে। কেন হবে এটা? কেন? আজকে যদি কোনো বিরোধী জিনিসে পরাজিত হয়, তাকে জরিমানা দিতে হবে, তার স্ত্রী, তার মেয়ের গায়ে হাত দিতে হবে, তার বাড়ি জ্বালিয়ে দিতে হবে। কেন অপরাধ? পশ্চিমবঙ্গে বিরোধী দল করা অপরাধ? আপনার এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই, মমতা ব্যানার্জি, ধিক্কার জানাই। আমরা যেদিন জিতবো তো অবশ্যই আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, মোদী সরকার হবে। আর সেদিন আপনি দেখবেন মমতা ব্যানার্জি, আমরা বিরোধীদের সাথে কেমন ব্যবহার করি, সেদিন দেখবেন। সুতরাং কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো চিন্তার ব্যাপার নেই। মাথাটা বিক্রি করিনি, আর সিতারাটা এখনো সোজা আছে। চোখে চোখ রেখে আমরা লড়াই করি, ঠিক আছে? আমার বেলায় মানে আমি যখন পলি ইভেন্ট থেকে ঘর দিয়ে বেরোচ্ছি 4 তারিখে, আমি রাস্তা থেকে আসছি, আমাকে মন্ডল জিএস ফোন করে বলেছে যে এরকমভাবে তুমি খুব পেছন দিকে লুকিয়ে এসো, সামনে দিয়ে এসো না, ওরা কিন্তু তোমাকে টার্গেট করবে। তা আমি লুকিয়ে গেছি। এবার যখন লুকিয়ে যখন আসছি, তো আমার বাবার লোকটা মন্ডল জিএস সামনে দিয়ে যাচ্ছি, তাকে আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি ঘরে ঢুকি, ওইখান থেকে তৃণমূলের লোকরা যেভাবে বিজেপির নামে আর আমার নামে যাই হোক কমপ্লেন করে অনেক কিছু বলছে, করুক, তার ঠিক করছে, দিয়েছে, করেছে। এমনকি আমার ঘরে 4-5 জন বাইক নিয়ে গেছে, গিয়ে আমাকে সবুজ আবির রং মাখাবে বলে গেছে, পায়নি বলে দরজা যেভাবে ভেঙে দিয়েছে, দরজাকে ঘুরে দিয়েছে। নিয়ে আমি তো চলে এসেছি। তারপর 7টা সাড়ে 7টা যখন জিএসের বাড়ি থেকে যখন ঘরে গেলাম, তখন আমি ঘরে শুনতে পেলাম পাশের লোক বলেছে 4-5 জন এলাকার তৃণমূল লোক সব আবির মেখে এসেছে, তোমায় খুঁজছিল, পাইনি, দরজাকে ভেঙে তাকে বেঁকে দিয়ে চলে গেছে। আজকে আমি 2 দিন ধরে ভয় আমি বেরোইনি, বাইরে তাও লাগিয়ে আছি, ফোন করছে, ফোন অ্যাটেন্ড করছি। আমার একদম আমি একদম সাইডে, আমার কাছে সামনে কালী মন্দির একটা মাত্র ফ্যামিলি, আর একটা হচ্ছে হনুমানজি মন্দির। সেখানে মানে হনুমানজি মন্দিরের নামে তো মানে কি বলবো, মন্দির নামে ওখানে মদ থেকে গাঁজা থেকে সব মুসলিম এসে খায়, ওখানে সব কিছু করে। আমার ওই একটা হচ্ছেই ভয়, আমি একা একদম সাইডে থাকি নদীর ধারে। আমি 2 দিন থেকে কাজের মেয়ে আসে, কাজ করে, বামন ঠাকুর আছে পুজো করে, তখন ওই দরজাটা খুলি, বাড়িতে মন্দির আছে। আমি দুপুরবেলা পর্যন্ত আমি ঘুমের বাইরে কাম লেগে চাপ হয়ে বলে। 2 দিন পরে আজকে আমাকে ফোন এসে, তবে আমি লুকিয়ে মানে একটা আমি এসেছি। আমি এখন বলতে আমার একটা ভেতরের মধ্যে একটা ভয় ভাব হয়েছে, তোরা কিছু না করে নেবে। কেন? ভোটের দিনে 25 তারিখে যখন আমি আমি রেভিনিউ এজেন্ট ছিলাম 239-এ আর 38-এ, তখন ওখানে একটা মানে গ্যাদারিং করতে চেয়েছিল তৃণমূলের লোকরা, ওখানে আমি গ্যাদারিং করতে দেইনি। আমি কেন্দ্রীয় বাহিনী গিয়ে ঝগড়া করেছি, অটো তুলে আমি দেবাসী থেকে পাঠিয়েছি, তারা কমপ্লেন করেছে। সেই গ্যাদারিংটা তোরা তখন ওখানকার নেত্রী বলেছে, ওখানে নেত্রী বলেছে দেখে নেবো বিনিকে। আজ আমার এই জিনিসটা আমার, তবু আমি সাহস, এখনো পর্যন্ত আমি সাহসে চলছি, আর আমি লড়াই করে যাবো। একই অবস্থা আমাদেরও, মানে আমি
মেয়েকে নিয়ে একা বাড়ি থেকে বেরোচ্ছি না, টিউশনগুলো বন্ধ করে দিয়েছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, এই মেদিনীপুরের বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা যে চোখে চোখ রেখে লড়াই করেছে, ক্ষুদিরাম বোস যে দেশের জন্য জীবন দিয়েছে, বাংলার জন্য জীবন দিয়েছে, আমরা তাদের সেই মাটিতে লড়াই করতে পেরে আমি ধন্য। এবং আমি অন্তত আমার বাংলাকে ওই ভাতা আর ডোলের রাজনীতিতে আমরা পরিণত করেছি যেভাবে, আমি সেইভাবে দেখতে চাই না। আমি চাই আমার ছেলে মেয়েরা, আমার সন্তানরা, আমার আগামী জেনারেশন, আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে ব্রাইট একটা জেনারেশন, তারা চাকরি পাবে, তারা এগোবে, পুরো রাজ্যটা এগোবে। কিন্তু আমরা তো দেখছি পিছিয়ে চলেছি। আজকে বাংলার মানুষ, বাংলার মায়েরা কিন্তু শুধু ওই ভাতা নিয়েই খুশি আর থাকবেন। দেখবো আগামী 5 বছর কি হয়। আমি মেদিনীপুরে এখন নেক্সট 2 মাস থাকবো। আমি আমার কার্যকর্তাদের পাশে রয়েছি, আগে বলেছি আপনাকে। 2021-ও আসানসোল দক্ষিণের মানুষকে ছাড়িনি, আর 2024-ও মেদিনীপুরের মানুষকে ছাড়বো না। প্রত্যেকটা কার্যকর্তার পাশে আছি। 24 ঘন্টা আমার ফোন খোলা, 24 ঘন্টা আমি ফোন অ্যাটেন্ড করছি। সুতরাং আমার কার্যকর্তাদের কাছে আমার অনুরোধ, দিদিভাইয়ের নাম্বার সবার কাছে আছে, দিদিভাইকে ফোন করবে, জানাবে। সবসময় তো কখনো মনে করবে না যে তোমরা, অনেকে এসে কাঁদছে, বলছি দিদি আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। আমি বলবো কাঁদার জায়গা নেই, কারণ লড়াই কিন্তু এখন বড় লড়াই সামনে। 26-এ মোদী সরকার, বিজেপি সরকার, সুশাসনের সরকার আনতেই হবে পশ্চিমবঙ্গকে। কারণ পশ্চিমবঙ্গকে এই মমতা ব্যানার্জি আর এই দুর্নীতিগ্রস্ত পার্টি টিএমসির হাত থেকে বাঁচাতে হবে। অনেক শুভেচ্ছা জানাই, এবং কাউন্টিং রুম থেকে বেরিয়ে এসেও একটা কথাই বলেছিলাম শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে, যে 2021-এ যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন, প্রতিবাদ করেননি, অ্যাকশন নেননি, আমার তাকে বলা দরকার ছিল যে এই আমার মেদিনীপুরের যে কার্যকর্তা এবং সমর্থক, তাদের ওপর যেন সেই অত্যাচার না হয়। কিন্তু দেখলাম বন্ধু জুন সেই কথা রাখেননি। চূড়ান্তভাবে অত্যাচার চলছে, চূড়ান্তভাবে মারপিট, দাঙ্গা, বাড়ি আগুন লাগিয়ে দেওয়া। আজকে এতগুলো ভাই বোন ঘরছাড়া হয়ে আমার কার্যালয়ে রয়েছে। আমরা নিজেরাই যথেষ্ট, আমাদের কারোর সাহায্য বা সমর্থন দরকার হবে না। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।